স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। সারা দেশে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু। উদ্বোধনের পর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচন শুরু কাল। 7 দফার ভোট গ্রহণ শেষ 1 জুন, ফল প্রকাশ 4 জুন। দর্শক, শিরোনাম শুনছিলেন এবং এবার পুরো খবর। প্রাণী সম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে সরকার। বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। বলেন, মাংসের সাথে চামড়া ও হাড়গোড় কাজে লাগানোর উপায় বের করতে হবে। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশুপালনে উদ্বুদ্ধ করতে শুরু হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিনের এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলা থেকে উন্নত জাত ও অধিক উৎপাদনশীল গাভী, মহিষ, ছাগল সহ অন্যান্য পোষা প্রাণী প্রদর্শনীতে স্থান পেয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করতেন। পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। যতটুকু উৎপাদন বেড়েছে তা দেশের কৃষি গবেষণার ফল। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, মৎস্য থেকে শুরু করে সব পশুখাদ্য যেন নিরাপদ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ খাত আদর্শ হতে পারে। যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়। শিক্ষিত মানুষ মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে। কাজে এই উৎসাহটা দরকার। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কাজী ফার্মসের স্টলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিচালক কাজী জাহিন হাসান। এ সময় প্রধানমন্ত্রীকে একটি মুরগির বাচ্চা উপহার দেন তিনি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় হলেও 64টি জেলার 466টি উপজেলাতেও একযোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছর 16 এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 23 জন, যা গত বছরের একই সময়ের চেয়ে 3 গুণ বেশি। আক্রান্তের সংখ্যাও বেশি। অথচ ঢাকা দক্ষিণ সিটি বলছে, এবছর মশা নিধনের কার্যক্রম জোরদার করায় ডেঙ্গু রোগী কমবে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত বছরের মতো এবার স্যালাইন সংকট হবে না। দেশে এখন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, কোনো ঋতুতেই ডেঙ্গু থেকে মানুষ নিরাপদ নয়, যার প্রমাণ মেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। সেখানে দেখা যায়, জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 23 জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময় পর্যন্ত মৃত্যু হয় 7 জনের। এই 3.5 মাসে প্রায় 1,500 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যেখানে গত বছর সংখ্যা ছিল 908 জন। তাই মশা নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এখনই নির্দেশনা প্রদান করা দরকার, যেন যার যার অবস্থান থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ গ্রহণ করে। গত কয়েক বছর ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হন। এজন্য এবছর আগে থেকেই মশা নিধন কার্যক্রম চালুর কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মশা নিধনের জন্য আমরা সকালবেলা লার্ভিসাইড করি, মশার ডিম নিধন যেটাকে বলা হয়। এখানে আমরা টেমিফস ব্যবহার করি। বিকালে আমরা অ্যাডাল্টিসাইড করি প্রাপ্তবয়স্ক মশা নিধনের জন্য। আমরা কিছুদিনের মধ্যে সেন্ট্রাল অ্যাডভোকেসি সভা করব,
ঢাকার সকল সংস্থাকে পত্র দেব, তাদেরকে নিয়ে বসবো। এই কাজগুলি কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং যে কারণে এই বছর এখন পর্যন্ত কিন্তু এডিস মশা ঢাকা শহরে নেই বললেই চলে। আগামী জুন থেকে রোগী বাড়তে পারে এমন আশঙ্কায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের তো হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য একটা প্ল্যান আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে ডেঙ্গু রোগী যদি আসে আমাদের পর্যাপ্ত কিট আছে, জ্বরের প্রথম 3 দিনের মধ্যে আসলেই যেন এনসমান টেস্টটা করে ফেলে। ফ্লুইড নিয়ে খুব টেনশন ছিল গত বছর কি যে রোগী এত বেশি, দেশের প্রোডাকশনের ক্ষমতা কত, এই পরিমাণ হাসপাতাল সাপ্লাই দিতে পারবো কিনা। এবার আমরা মেজার নিয়েছি তারও বহু আগে। এই স্যালাইন সংকটের জন্য অন্তত সরকারি পর্যায়ে কেউ কিন্তু ছোটো ছোটো ইনশাল্লাহ করতে হবে না। 3 দিনের বেশি জ্বর হলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা এবং নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মার্কেট স্থানান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। সিটি কর্পোরেশন বলছে মার্কেট স্থানান্তর হলে ট্রাকের আধিপত্য কমার পাশাপাশি যানজটও কমে আসবে। তবে এ নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। বাজার স্থানান্তর নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারাও। 24 ঘন্টায় জমজমাট কারওয়ান বাজার। এর মধ্যে অন্যতম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাইকারি মার্কেট। এ মার্কেটে বিভিন্ন পণ্যের আড়ত রয়েছে। এখান থেকেই পাইকারি দামে পণ্য কিনে নিয়ে যান খুচরা বিক্রেতারা। পাইকারি মার্কেটের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঈদের পর তা ভেঙে ফেলার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। তাই ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যেভাবে বেচাকিনি করলাম এটা অন্য একটা জায়গায় যায় ব্যবসায়ী ভাবে করা কোনো কর্মের সম্ভব না। এখন এখানে যে পরিস্থিতি আছে ওইখানে কি পরিস্থিতি থাকতে পারি না, অন্য কোনো পর্যায়ে দাঁড়াইতে হয়। দেয় তাহলে মনে করেন আমরা তো বেকার হয়ে যাবো এই হিসেবে। আমরা তো বাড়াইতে আমরা জমিদার না, আমগো লক্ষ লক্ষ টাকা বাকি আছে। কারওয়ান বাজার থেকে একটু কম দামে পণ্য কিনতে পারেন ক্রেতারা। বাজার স্থানান্তরের ঘোষণায় তাদের মাঝেও কিছুটা অসন্তোষ রয়েছে। 1-2 বছর পালের জন্য যাত্রা বাড়ে যাবে, কস্টিং বেশি পড়বে, সময় বেশি লাগবে, ক্যারিয়ার খরচটা কম হয়, আর দূরে চলে গেলে কষ্টটা বেশি হবে। 70 টাকা কেনে আমি এখানে তো 50 বা 60 টাকা কিনতে পারছি। এই যে মানে ফ্যাসিলিটিটুকু পাচ্ছি এটা তখন হয়তো পাবো না। ব্যবসায়ীরা জানান তারা গাবতলী নয়, যাত্রাবাড়ি যেতে চান। তবে সেজন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ব্যবসায়ী উপযোগী পরিবেশ, ওই ধরনের অবকাঠামো এটা তৈরি করে দেয় ব্যবসায়ীরাও কিন্তু একমত, এবং তাদের যে আর্থিক এবং ব্যবসায়িক যে ক্ষতি, এই ক্ষতিপূরণ দেওয়া সেটাও আমাদের একটা দাবি। মার্কেট স্বাভাবিক থাকলেও সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। বাজার সরানো হলে এই এলাকার যানজট কমে আসবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা বলেছিলাম যে ইমিডিয়েটলি আফটার ঈদ, এখনও সেখানে আছি আমরা, তবে হয়তো কিছুটা কয়েকদিন সময় লাগতে পারে আর ইন অর্ডার টু মেক প্রিপারেশন, যাতে সবার জন্যই বিষয়টা স্মুথ হয়। যানজটের অন্যতম কারণ হচ্ছে এই ট্রাক, পণ্যবাহী যে সবজি সহ। বাজার শিফট হয়ে গেলে এই ট্রাকগুলো আর সময় অসময়ে ঢোকার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে অবশ্যই যানজট নিরসন হবে নিশ্চিতভাবে। সিটি কর্পোরেশন বলছে কারওয়ান বাজারের তালিকাভুক্ত ব্যবসায়ীদের আমিন বাজার পাইকারি কাঁচা বাজারে দোকান বরাদ্দ দেয়া হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদ বালুছড়া এলাকায় 3 জনকে হত্যা মামলায় জামাই কাশেম ও ইউসুফকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামাল হোসেন এ রায় দেন। 2004 সালের 29 জুন ব্রাশ ফায়ারে নিহত হন শিবির ক্যাডার ছোট সাইফুল, তার বড় ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগম। পরদিন সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বায়েজিদ থানায় মামলা করেন। মামলায় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার জামাই কাশেম, ইউসুফ গিট্টু নাসির ও ফয়েজ মুন্নাকে আসামি করা হয়। এই 4 জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন গিট্টু নাসির ও ফয়েজ মুন্না। মামলা থেকে অব্যাহতি পেতে কাশেম শিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন, তবে শেষ রক্ষা হয়নি। সুনামগঞ্জের ছাতকে বাস অটোরিকশার সংঘর্ষে সঙ্গীতশিল্পী পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 7টার দিকে ছাতক দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সিএনজি অটোরিকশায় দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসান সহ 4 জন। এ সময় বিপরীতমুখী একটি বাসের সাথে সংঘর্ষ হলে সঙ্গীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন ঘটনাস্থলেই মারা যান।
পাগল হাসানের জীবন খাতায় গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া মাটির বালাখানা, কলঙ্কি, গ্রামে গঞ্জে, মন আমার মরা নদী সহ অসংখ্য গানের স্রষ্টাও তিনি। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য রাজধানীতে চালু হলো চাইনিজ ভিসা সেন্টার। রাজধানীর বনানীতে ভিসা সেন্টার চালু করেছে চীন। বনানীর কামাল আতাতুর্ক সড়কের প্রাসাদ ট্রেড সেন্টারের 3য় তলায় এই ভিসা সেন্টার চালু করা হয়েছে। ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রবি থেকে বৃহস্পতিবার। আবেদন ও ফি জমা দেওয়া যাবে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা সেন্টারে। নতুন ভিসা সেন্টার দুই দেশের বাণিজ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশা বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। নীতিমালা না মানায় বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে ওয়ালটন। একই সঙ্গে সংস্থাটিকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, বিষয়বস্তু অবহিত না করে ওয়ালটনের আদর্শ ও নীতিমালা পরিপন্থীভাবে রূপান্তর নামের একটি নাটক প্রচার করায় ওয়ালটন এই ব্যবস্থা গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড ওয়ালটন সমর্থন করে না এবং এতে সম্পৃক্ত থাকে না। রূপান্তর নাটক প্রচারের ঘটনায় ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওয়ালটন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল। নির্বাচনে ভোট গ্রহণ হবে 7 দফায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, লোকসভা নির্বাচনে 400 আসনে জয় পাবে বিজেপি। ইউরোপের সব দেশ মিলিয়ে যে জনসংখ্যা তার চেয়েও বেশি ভোটার এবার ভারতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র শাসনের ভার কাদের হাতে থাকবে, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে সেটি নির্ধারণ করবে। এবারে 7 দফায় হবে লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরপ্রদেশের 8 আসন, বিহারের 4 আসন এবং পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট শুরু হচ্ছে। ভারতের যে 3 রাজ্যে 7 দফাতেই ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ আসনের রাজ্য হলেও সেখানে ভোট নেওয়া হচ্ছে 5 দফায়। শেষ দফার ভোট হবে 1 জুন, আর 4 জুন পাওয়া যাবে ফলাফল। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে এবার মোট ভোটার সংখ্যা 97 কোটি। তাদের মধ্যে 85 ঊর্ধ্ব ভোটার আছেন 85 লাখ, নতুন ভোটার 1 কোটি 80 লাখ, আর নারী ভোটার সংখ্যা 47 কোটি 10 লাখ। এছাড়াও 18 থেকে 30 বছর বয়সী ভোটার আছে 21 কোটি। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু। উদ্বোধনের পর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচন শুরু কাল। 7 দফার ভোট গ্রহণ শেষ 1 জুন, ফল প্রকাশ 4 জুন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।